হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল। আসসালামু আলাইকুম। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন, অবহেলার স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রিনু ছিল রান্নাঘরে। পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করলো, অচেনা মহিলাটিকে? রিনু হেসে বলে, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলে, দুঃখিত, চিনতে পারিনি। আপনি পেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিল। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেওয়ার মতো ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রেণু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, আমার মনটা কয় এই বেডির উপর জিনের আসর আছে। পদ্মজা রেণুর দিকে চোখ রাঙিয়ে তাকালো, বলল, উনি আমাদের বাড়ির মেহমান। মুখে লাগাম দাও রিনু। পোনার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খারাও, আমি দিতাছি। তুমি খাইবা কখন? পোনার আর আমার একসাথেই খাবার দিয়ে দাও বুবু। দিতাছি। রিনুস জলদি ওই বাড়িটা দে। পদ্মজার প্রশ্নে জবাবে বলল। রেনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাবার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয়, কন্যার বিয়েটা হবে তো। জুলেখাকে দেখে মনে তো হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতে তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রুযুগল পদ্মজার চোখ আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে। হুবহু একরকম। পদ্মজার বুকটা হুহু করে ওঠে। সে দুই চোখ মেরে জুলেখার কপালের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজার সন্মি ফিরে পেল। সে দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় চলে আসে। পূর্ণা দুই হাতে একটা বালিশ চড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরও বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সে মুখ সেই, ঠোঁট সেই কাল, নাকের পাটা মসৃণ। এত মিল দুজনের। পদ্মজার পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জল জল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, আম্মা। তার দুই চোখ জল ভরে ওঠে। পূর্ণা কি কখনো জানবে পদ্মজার পূর্ণার ঘুমন্ত মুখ থেকে বহুবার আম্মা বলে কেঁদেছে? সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজার হাতের উল্টো পাশ দিয়ে চোখের জলটা মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমাচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হচ্ছে, কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ নয়। খেয়ে না হয় আরও ঘুমানো যাবে। পদ্মজার পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকলো, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলল। পদ্মজা বলল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নামগন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে আয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বোঝালো। সে ঘুমে বিভোর। পদ্মজা আবারও ঠাকলো, জোর করে তুলে কলপাড়ে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপাড়ে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করে সোজা লেপের ভেতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদি স্বরে বলে, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা পাককে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজা নিষেধ করে। খাবার মাঝে মাঝে কথা বলা ভালো না, চুপ করিয়ে দেয়। খাবার শেষে পদ্মজা বলে, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণা চোখ বড় বড় করে তাকায়। তার হেঁচকি উঠে যায়। পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা। পদ্মজা গুরুজনদের মতো বলল। পূর্ণা ভয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলে, মৃদুল যে, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে ডেকেছিল আর তুইও চলে গেলি?
পূর্ণার মনে হচ্ছে ফাঁসের দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝুলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা আছে। পূর্ব দিকের জানালা খোলা, উত্তর দিকের বন্ধ। সে উত্তর দিকে জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনও পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিল তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কানে ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা, আর যাব না, ক্ষমা করে দাও। নিজের এক হাত রেখে বলল। পূর্ণা তার অন্য হাতে পদ্মজার হাতের উপর হাত রাখলো। বিয়ের পর আমার বোনের জীবনে হাজারো জ্যোৎস্না আসুক। তার উপর পদ্মজা চোখের দিকে তাকিয়ে ডাকলো, আপা, কি? তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কেঁদেছো আপা? পদ্মজা তার হাত সরিয়ে নিয়ে চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে। কণ্ঠে গম্ভীর্য রেখে পদ্মজা বলে, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে বলে, আপা, আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে পড়ল, বলল, বাড়ি ফিরে যা, মৃদুলের আব্বা আম্মা আসছে। যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো, তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের ওপর থেকে দ্রুত লেপ সরালো। তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। অনুরোধ করে বলে, আপা, ও আপা, দোহাই লাগে, বলো না গো। আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না। পূর্ণা, পূর্ণা আচমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আপা, পায়ে পড়ছে, আমাকে অন্তত সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে যে অনেক কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না আপা। কে তোমাকে এত কষ্ট দিয়েছে বলো? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলেজা ছিঁড়বো। পূর্ণা চোখের জল পদ্মজার পায়ে পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তোলে। পূর্ণার কাজল নয়ন দুটি জলে টইটম্বুর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলে, খাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে যে মা মা গন্ধ খুঁজে পায়, সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালচিটে দাগটা যেন তারই বুকের আঘাত। রক্তক্ষরণ হচ্ছে ক্ষণে ক্ষণে। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসে। এরপর বলে, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। তাই চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবে চলবি। রাজি? পূর্ণা বুঝতে পারে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, 3টে চিঠি আছে, 3টাই আলমগীর ভাইয়ার লেখা। আমি গতকাল পড়েছি, মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টে চিঠি বের করলো। পদ্মজার কথা মতো প্রথম একটা চিঠি ভাঁজ খুলল। বোন পদ্মজা, ছালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমনে আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে। যে জগতে বাসার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসাহসীন যন্ত্রণায় কাটিয়েছি। জানি না এত পাপ করার পরেও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রূপাকে। যখন তুমি এই চিঠি পড়ছ তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনও অন্ধকারে ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, এই পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছে অনেকেই। যখন আমিরের জন্ম হয়, কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকি আম্মা বড় দুঃখিনী ছিলেন। কাকার মারধর করতেন খুব। নিজের চোখে কাকি আম্মাকে বিভ্রস্ত করতে
মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিশিয়ে গিয়েছিল। লুকিয়ে কেঁদেছিলাম, কিন্তু কাকা বা আব্বা কাউকে একটু মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতে দেখিনি। তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীত ছিলাম। আমার কাছে আমার আব্বা কাকাই ছিল ভূত, রাক্ষস। আমার আম্মা সবসময় পাথরের মতো নিশ্চুপ, তার অনুভূতি আসর। কাকি আম্মা ছিলেন আমার মা। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করেছেন। কাকি আম্মা বলতেন, সেই ছেলে এসেছে নাকি, কাকি আম্মার সব দুঃখ ঘুষে দেবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে। কাকি আম্মা বলেছিলেন, আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দেবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকি আম্মার না, আমারও ইচ্ছা ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদের পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দেবে, সম্মান করবে। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়ে পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই। তার নাম রাখে রিদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই। আমি জাফর, রিদওয়ান, আমির। একসাথে এক স্কুলে পড়ি। রিদওয়ান আমির এক শ্রেণীতে ছিল। ছোট থেকেই আমিরের শরীর ছিল অবাক করার মতো শক্তি, ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরে নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী আর রক্তের খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতল ঘরে বন্দি ঘরে 2-3 জন পুরুষ দেখাও মেলে। তারা 2 জন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই দৃশ্য। সেই অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ও রক্ত সহ্য করতে পারতো না। রক্ত খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বোঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পিছনের জঙ্গলে অবস্থিত এই পাতাল ঘরে অনেক বছর পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃদ্ধ ও নারী ধর্ষণ। আমাদের অঢলে সম্পদ পতিতাবৃদ্ধর টাকায় করা, নারী বিক্রয় টাকায় করা। এরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করছি অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রিদওয়ানকে খুব অত্যাচার করতো। দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে। সে যাই হোক, আমিরের সঙ্গে ছিল শান্তির। ও চঞ্চলতা, সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায়। একদিন নানা বাড়ি থেকে ফেরার পাতাল ঘরে প্রবেশ করে রিদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি। আমির তখন পুরোদমে 15 বছরের একটা মেয়েকে পটাচ্ছিল। আমিরের চোখে মুখে হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ এ জীবনে। এরপরে কথাগুলো তোমার জন্য খুব কষ্ট হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার পড়া শুরু করো। পূর্ণা থামে, তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলো ছলো চোখে পদ্মজার দিকে তাকায়। তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাই আমাকে যা বলেছে তাই কর, প্রাণ ভরে নিঃশ্বাস নে। পূর্ণা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে।
তার মাথা ভন ভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে পদ্মজার এক হাত ধরে শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমি তার কাছে আপন বড় ভাই, সম্মানীয় বড় ভাই। এর ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীর তীব্র ব্যথা অনুভব হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পাচ্ছে। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে পড়ল। মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতে তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমি ছোট থেকে নিষ্ঠুর প্রেরিত হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চালচলন ছিল অন্যরকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে মেয়েরা ভোগের বস্তু, শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকেই সব জানেন। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন, আমাদের দাদাকেও সাহায্য করেছেন। দাদু সোনার অলংকারের প্রতি দুর্বলতা ছিল খুব। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা আব্বা কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমি নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সবসময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু একসময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বয়স, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছিল। বিনিময়ে এর পরের দিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছে। আমিরের নারীর আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতে সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে সে ঠকিয়ে ভোগ করেছে তার হিসাব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনের প্রথম মেয়ে নাও, তেমন বউ নাও। শহরের সন্ত্রাস পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ক আগ্রহী ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারের না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তৃপ্ত হয়ে ওঠে, তখন মৃত্যু মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবার কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ে বিয়ে হয়েছিল, আর সেই স্বামীর হাতেই মারা গিয়েছিল। আমির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটাই কিন্তু ওর একটা বিয়ে নয়, আমিরের আরেকটা বিয়েও করেছিল। বিভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলা হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি, বলতে ইচ্ছা হয়নি। মন বলতে কিছু ছিল না তখন। মেয়েটার মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না, যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সে তাকে খুন করছে। আমির কিন্তু খুন করার ঘণ্টাখানেক পরেই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি সব হয়। যে কোনো নারী আমিরকে নিজের সর্বোচ্চ বিলে দিতে দ্বিধা নিন্দায় না। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তার চালচলন চাউনিহীন ছিল, আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে, বেশিরভাগই আমিরের থুতনির কাটা দাগটা দেখে প্রেমে পড়েছে। আমিরের সম্পর্কে আর কিছু বলার নেই। এইটুকুতেই তুমি আমিরের স্থান বুঝে যাবে। তোমার স্বামী এক খারাপ, এই কথা বলার মুখ নেই আমার। আমি কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারে। আমির ঢাকা থাকার কারণে কাকি কখনো সন্দেহ করেনি। তার আগে সন্দেহ করেছিলেন, কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি তোমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেই দিন
তোমার আসার পর রাতে কাকি জানতে পারেন আমির অনেক আগে থেকেই কাকার সাথে কাজ করছে, এমনকি ঢাকায় এই কাজ করে। আমির কাকার সাথে ডিল নিয়ে আলোচনা করছিল, খুব চাপ ছিল মাথার ওপর। চিন্তায় আমির অসতর্ক হয়ে যায়। কাকির ঘরেই কাকার সাথে নারী পাচারের বিষয়ে কথা বলছিল, আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন, রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির আর যেন আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিকে সামলানোর অনেক চেষ্টা করছে, পারেনি। কাকির খুব কষ্ট হচ্ছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হেসড়ে ছিঁড়ে ফেলছেন। কাকির নগের দাগ আমিরের পেটে বুকে হয়তো এখনও আছে। কাকির বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রি হাউমাউ করে কেঁদেছেন। অনেকবার কাকিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার সেদিন রাতে তুমি রুম্পার সাথে ছিলে। রুম্পা যদি সব বলে দেয় তোমাকে, সেই ভয়ে আমির রিদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ঔষধ মিশিয়ে দিয়েছিল যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক ছলচাতুরি করেছে তুমি যাতে কিছু না জানতে পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচব। পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা, ওর আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাক হচ্ছি, এতদিনেও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রূপাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনেই বুঝতে পারি রূপা সরল সোজা একটা মেয়ে। রূপার সঙ্গ ছিল অনেক শান্তির। কখন যে ভালোবেসে ফেলেছি বুঝিনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রূপা চলে এসেছে। তারপরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রূপাকে রিদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি, নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। রিদওয়ান আমার অজান্তেই আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এই খবর ধর্ষণের 1 সপ্তাহ পর শুনেছি। কিন্তু আমি এমনই কাপুরুষ যে রিদওয়ানকে মারতে গিয়ে উল্টা মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রূপা তেজি মেয়ে ছিল। ও রাগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দেবে। তাই রূপাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রূপার সাথে লুকিয়ে দেখা করি, ওর পা ধরে ক্ষমা চাই, আর বলি পাগলের ভান ধরে থাকতে। আমি মাঝে মাঝে দেখা করব। রূপা তেজি হলেও মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বাঁচতে পারবে, এই কথা শুনে খুব কাঁদে। আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রূপার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রূপার মাথা ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ঈগলের মতো। প্রথম দেখলেই বুঝতে পারে রূপা পাগল নয়, মানসিক ভারসাম্য হারায়নি। তাও কেন যে কাউকে কিছু বলেনি। রূপা কিন্তু তখনও জানতো না আমিরের এই কাজে যুক্ত আছে। আমির আর রূপার সম্পর্ক ভাই বোনের মতো ছিল। আমির পরিবারের সাথে সবসময় সরল সোজা থাকছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রূপার বন্দি জীবন, আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারেনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ করে করে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করছি। বুঝতে পেরেছি রূপাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচা আর ছোট ভাই আমির, এই 3 জনের ভয়ে এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়েছিল, বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছে। সে ভারত চলে গিয়েছিল, তাও আমির ধরে ফেলেছে। বলতো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কী বা করত। ধিক্কার আমার নিজের জীবনকে। আমাকে তো কুকুরের খাবার হওয়া উচিত। রূপাকে তুমি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রূপাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে। তখন তুমি ফেরেশতার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। আমি তো সব জানিয়ে দিয়েছি,
কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সব সময় সচল ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতেই পারছি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়েকদিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টা আমির পাল্টে যায়, চারদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই দুই সুন্দরী দুই মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই দুই মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানেক বুঝে যায় আমির সত্যি তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এ নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয় আমার মনের কোণে আশা জাগে। আমির এবার আমার মতো অনুভব করবে, এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজ চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার সুখ হলে সব কিছু ভুলে যেত, তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়িসহ আমাদের বাড়িটাও আমি তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিছু নেই, সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে। হাতের সময় কম, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলেছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথাটা কঠিন সত্য। তুমি যদি আমিরকে কাছে তার দু চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে নিয়ে নাও। 6 বছর আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হতো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্য করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এতটুকু মিথ্যা বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপে নাও না কেন সাবধান থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পরিও উড়ে যেতে পারে না। রূপা, তোমাকে ভালোবাসা জানাইছি। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। রূপাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয় তুমি দেখে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার শাস্তি যেন রূপাকে না দেয়, আমাকে যেন দেয়, আর আমাকে ক্ষমা করে দেন। আমি অনুতপ্ত। এত বড় চিঠি লিখে অভ্যাস নেই। ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি আলমগীর। পূর্ণা 2 হাতে মাথা চেপে ধরে, কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুঁজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পূর্ণা 2 হাতে শক্ত করে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তোমার আগে আরও 2টো বিয়ে করেছে, এই ব্যথা কিভাবে সহ্য করেছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথাগুলো শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটা মানুষ খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারী, হিংস্র, নারী ব্যবসায়ী। এইটুকুর ব্যথায় সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারলো আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে বসে পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সাথে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনায়ক তা হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজা চোখের জল মুছল, পূর্ণাকে সামনাসামনি বসালো। এখন কাঁদার সময় নয়, তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস।
আমি একটা ছুরি দেব, নিজের সাথে রাখবি। রিদওয়ানের নজর ভালো না, প্রেম আর দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দেব 3-4 দিনের মধ্যেই। আপা, পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলে। পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গেলেই নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে সে অন্যায় আবদার করেছে, পাপির প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনোই বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, মাথার উপরে ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতোই হয়েছে। সত্যকে ন্যায়কে বেছে নেবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুঁকে ধুঁকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করল। পূর্ণা, পূর্ণা পদ্মজার কোলের উপর মাথা নত করে বলল, আপা, আমি খুব খারাপ, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া যে তোমাকে ভালোবাসে। আগে সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়ের কিছু করে ফেলবে। আপা, দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্য চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকায়। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায় শাস্তি কে দেবে? পূর্ণার সহজ উত্তর। তোমাকে তো কিছু করেনি আপা, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে রেদওয়ানকে, খলিলকে আর মজিদকে। কিন্তু এ তো উল্টো সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি, বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই হাম্মার মেয়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো। নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজার রাগের দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে। প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো। কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না, পাশে আছি, মন যা চাই করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না। সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করলো। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির। তৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠা একটা হাসি খুশি মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুঁইয়ে চুঁইয়ে পড়েছে, সেই ভালোবাসায় ঘাত থাকতে পারে না। পূর্ণা দেয়ালের হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সূঁচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে আর আপার চোখে মুখে দেখছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতের কপালে দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এই জন্যে কাঁদছিলে আপা? ভাইয়ের ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে। তুমি পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তে সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণার জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখে বুঝে গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায় পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো।
তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচ তলায় হয়তো। পূর্ণা সোজা নিচ তলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রেনুর সাথে কথা বলছিল, তিনিও ব্যাগে গোছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছ থেকে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে, জুলেখার পা ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন, কর্কশ কণ্ঠে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়, দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিসে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকে কাঁপা কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতাছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনের পাঞ্জাবি, চোখে মুখে নূর যেন দ্রুত ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বললেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়া প্রশ্ন দুটো পূর্ণার শরীরে চাঙ্গা করে তুলল। সে মৃদু হেসে বলে, ভালো আছি। আপনি আপনি ভালো আছেন? আসি, বুড়া মানুষ। গফুর মিয়া কথা শেষ করতেই পারলেন না। জুলেখা বানু বাঁচখাই কণ্ঠে বললেন, এখন তোমার গপ করার সময় না, ট্রেন সাইডা দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলে, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রেনুকে ধমকের স্বরে বলেন, মৃদুল্লাহ কই গেছে? রেনু বলেন, বাইরে গেছে। গিয়া খবর দাও, হ্যার আম্মাই ডাকতাছে। রেনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে, আর ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতেই পারছে, তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন। আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতেছি না, তুমিও কইও না। পদ্মজার পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় যেন ঘর ভাসিয়ে দেবে। লতিফা ঝাড়ু দেবার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের ওপর ছিটিয়ে দিয়েছে। লতিফা ঝাড়ু দেবার ভান করে সব বালু জুলেখার পায়ের ওপর ছিটিয়ে দিল। জুলেখা বানু দুই লাফে সরে যান। চোখ বড় করে লতিফাকে বলেন, এই সেরি, চোখকে দেখো না কেমনে কামড়া বাড়াইছে, এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলে। মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলে, পূর্ণা, এখন কেমন লাগতাছে? পূর্ণা গুমট কণ্ঠে জবাব দেয়, ভালো। লিখন ভাবের খবর নিয়ে আইছি। পদ্মজার সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, কেমন আছেন উনি? জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাউনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে। মৃদুল বলে, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলে, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। পূর্ণার চোখে মুখে গুমট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বলেন, তোর যে কাপড়টি বাহির করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়ে বলে, আমরা কই যাইতেছি? বাড়ি যাইতাছি। মৃদুলের মাথায় যেন বাজ পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আছে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলে, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বলেন, আমি এমন কালো শরীরে আমার স্যারের বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করলো। আম্মা, জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখা এমন শরীরে পছন্দ করছস? তোর লগে এই শরীর যায়? তোর আর এই শরীর গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানু চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানের লজ্জায় পূর্ণার চোখ পেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন।
জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে। তিনি বলেন, আমার স্যারের মতো সোনার টুকরা এমন কয়লারে কোনো দিনও পছন্দ করব না। এই সেরি তাবিজ করছে, কালা জাদু করছে আমার স্যারার উপর। আমার স্যারারে আমি বরহাট্টার হুজুরের কাছে লইয়া যাইয়ম। জাদু দিয়া বেশি দিন ধরে রাখন যায় না। এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে ওঠে। আমা কিসের আবল তাবল কইতেছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতেছেন। জুলেখা কেঁদে দিলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই। আমি কত আশা কইরা আসিলাম আমার স্যারের বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরীর মতো বউ আনাম। কিন্তু তুই এমন কালা শরীরে পছন্দ কইরা রাখছস, 10 মাস 10 দিন ধরে পেটে রাখছি। আর এখন তুই এই সেরির লাইগা গলা উসাইয়া কথাও কইতাছস। পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইল। আপনি অকারণে কাঁদছেন, দেখুন। তুমি চুপ থাকো। তোমার বইনের তো গত্রের রং কালা, আর তোমার তো চরিত্রই কালা। নষ্টা মাইয়া মানুষের মতো জামাই রাইখা অন্য স্যারার লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বইনে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামো? পূর্ণার তেরা রগটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে এসে আঙুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি অন্তত সহ্য করব না। পূর্ণার আঙুল শাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারল না। কত বড় সাহস! মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বাগুনে জ্বলে ওঠে। কলইসাটা বেশি বড়। এই সেরি, কারে আঙুল দেখাইছো তুমি? তোমার বইনে যে নষ্টা তা পুরা গ্রামে জানে। সত্য কইতে আমি ডরাই না। বললেন। মৃদুল খেপে যায়। সে জুলেখার পেছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পেছন ঘুরে মৃদুলকে কষে চড় মারলেন। বেশ জোরেই শব্দ হয়। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন। তুমি কি করতেছো? কি করতেছো? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, আমার রানীরে কি পাউন যাইতো না? কিয়ামত নাইমা আইলেও এমন নষ্টের কালি বোন রে আমার ঘরে জিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় কোচ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিরমির করে বলে, আরেকবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে তাপ চমকে তাকায়। মৃদুলও অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছে না। টেবিলে জোরে 3টা থাপ্পড় দিয়ে 3বার বলেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই পূর্ণা টেবিলের উপর থাকা জগটা হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনা সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি? আর কত জ্বালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখে জল চিকচিক করছে। তিনি চোখের জল মুছে বলেন, থাক এইখানে, আমি ফেইরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পেছন পেছন গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলে, ভালো করলে না। পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থায় পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি। আমার বোন আমার মা। আমার মাকে আপনার মা গালি দিয়েছে। আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচড় পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণার রাগে বলে ওঠে, এমন মায়ের ছেলেকে আমি অন্তত বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলে, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও। জুতা মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ল। ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত।
এখন যে দুপুর তা বোঝার সাধ্যি নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবীর ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলোক ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটের শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে 2 আঙুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপ টুপ করে বৃষ্টির বর্ষণ হচ্ছে। বুকের জ্বালা পোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এই ব্যথা সে কথাই লুকাবে। মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখে তিক্ত কথা কি সহ্য করা যায়? কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে। লণ্ডভণ্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকে ওঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। উৎকণ্ঠিত হয়ে বলে, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটি মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সব কিছু ছিনিয়ে নিল বলতো? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝল না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহ সব ঠিক করে দেবেন আপা। বড় আপা বলে যা হয় সব ভালোর জন্য হয়। পূর্ণার কান্না দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। আলো ঘরের ডান পাশে রেদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলোক ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাওমাও করে কাঁদছে। ব্যাপারটা কি? রেদওয়ান আলোক ঘরে আর কেন না কলপারে রেনুকে দেখা যায়। রেদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রেনু রেদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রেদওয়ান নানা অজুহাতে রেনুর গায়ে হাত দেয়। রেনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছে। যাওয়ার জায়গা নেই। রেদওয়ান রেনুকে প্রশ্ন করলো, পূর্ণা কান্তাসে দেখলাম, কিছু জানিস? রেনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলে। সব শুনে রেদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রেদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রেদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণভাবে বলল, আমার রানীরে কি পাউন যাইতো না? রেদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রেদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রেদওয়ান সেই দিকে যায়। পদ্মজা রেদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রেদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রেদওয়ান মনের প্রশ্ন মানে রেখে জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতু খাবার নিয়ে আয়। রেদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেঙচি কাটে। মাংস রান্না হয়েছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ সেই অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার ওপর ভারী বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে। সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকলো, পদ্ম, পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছো? শনিবার রাইতে ভোজ আসার বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে। তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলে, মাইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়া কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? হ, কত খারাপ এরা! এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কতজন থাকবে জানো? 5 জনে। লতিফা বলল। পদ্মজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে? লতিফা কপাল ঈষৎ কুঁচকিয়ে বলল, কি তা করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু।
পদ্মজা কথা বাড়াতে চাইল না। বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রেদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলে, জানো তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়, ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরের ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি আনন্দপুরে, আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতেই চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশের পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে, অকপটে বলে দেওয়া কথাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে, বুকে রক্তক্ষরণ হচ্ছে, দুশ্চিন্তার দপদপ করছে, মাথার রগ কান্নার গলায় এসে আটকে গেছে। রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথার দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের ওপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামু, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগা আসমানের পরি আনাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়ায় জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বলেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? এই সেরি কালা, সেরির বইনেরও চরিত্র ভালা না। চুপ করেন আম্মা, আল্লাহ দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? পদ্মজা ভাবে নখের যোগ্য কোনো নারী নাই, আর আপনি তার চরিত্রে অপবাদ দিতেছেন। চিৎকার শুনে মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উঁকি দেয়। সেই দিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেট হয়ে যায়। তিনি রাগে চাপা স্বরে বলেন, আমি কইতাছি না, গ্রামের মানুষ কইছে, এই সেরির শ্বশুরেও কইছে, এরা মিশা কইছে। হ কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরও চিনি। এদেশের দামি দামি একজন অভিনেতা কোনো অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মায়ার অভাব। পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়ে হইবার আগে থাকা পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসা যায় নাও কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফেরা তাকাইছে না। জামাইরে ভালোবাসছে, পদ্মজা ভাবি 3 রাত ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে ওর বইনে ওর মা, তুমি ওরে মারে খারাপ কথা কইছো, এজন্য ও তোমারে খারাপ করছে, এজন্য তোমার সাথে খারাপ করছে। আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতের ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পেছনে ফিরে তাকান। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাবার পানে তাকালো। সে তার মায়ের স্বভাব জানে, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। 19-20 হলেই নিজের ক্ষতি করে বসেন। এই জন্য গফুর মেয়েও কিছু বলেন না, আর না মৃদুলের কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার 2টো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়ার, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দ উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি, পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায় আরও ধৈর্যশীল হতে হবে। এক হাতে 2 আঙুলের কপাল 2 পাশ চেপে ধরে আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতের কাপড়ের এক খালি ব্যাগ। পদ্মজাকে দেখেই চিনে ফেলে মানুষটাকে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ডের কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে।
চঞ্চল হয়ে উঠেছে। আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুলল, একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে একটা খাম মেঝেতে পড়ে, খামের উপরে লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়। সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমির ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল, প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়, নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরে পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক, সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানায় মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিত টের পেয়ে হাতের খামগুলো চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাউনি যেন মৃত। পদ্মজা কয়েক পায়ে এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়ে শয়ে প্রশ্ন করলো, আর কিছু জানার আছে? আমির নির্বিকার, তার মুখে রাগ নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল, বলল, আপনার দুই বউয়ের নাম কি ছিল? শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলে, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরও একবার পাওয়া যেত, আমি মিথ্যা বলতাম। আমির সরল গলায় বলে। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির বলে। আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে। কেন? আমির থামলো। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলে, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়, কিরমির করে বলে, নর পশু আপনি, এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরও জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না, কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলে, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে? পদ্মজা তাচ্ছিল্যর হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গেছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন, আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্রই আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনারা উলট পালট করে দিল। আমির কথা বলতে গিয়েও দেখলো কথা আসছে না। পদ্মজা আরও একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই, আপনার বউ হওয়ার কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়টা শব্দ উচ্চারণ করলো। থাক না, এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ডে তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তেই ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, চলুন না, দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এ যেন দগ্ধ হওয়া হৃদয়ের আঁচ। হৃদয়ের পলঙ্করী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল। পদ্মজার কান্না থেমে যায়। হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্তজোবার ঠোঁট দুটি কাঁপছে। হোঁচট খাওয়া গলায় পদ্মজা বলে, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না? আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত। পদ্মজার নিকম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলে, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখের পলকে প্রস্থান করলো। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, ধিক্কার নিজের ওপর, জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি,
ধিক্কার নিজের ভালোবাসার ওপর। প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ে। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে। পদ্মজার রাগে বিছানার চাদরটা টেনে মেঝেতে ছুঁড়ে ফেলে। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারিপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। গাঢ় স্বরে ডাকলো, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখালিরা ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমরের ঠোঁট দুটি কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির কতক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল, তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটাই তাড়াহুড়ো। আমির ডাকলো,